হাই, লং টাইম নো সি রাইট? আমি আসলে চাচ্ছিলাম একটু সময় নিয়ে ভিডিওটা বানানোর জন্য। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি আসলে সরি। আমার কাছে কোনো ফ্যান্সি ফোন বা মাইক কোনোটাই নেই, তাই কথা শুনতে হয়তো বা একটু সমস্যা হতে পারে। সেটার জন্য আমি আসলে এক্সট্রিমলি সরি। লাস্ট কয়েকদিন আমার ইউটিউব, থ্রেডস, ইনস্টাগ্রাম সবগুলো জায়গায় একটা কমন কোশ্চেন পাচ্ছিলাম, আমি কোথাও চান্স পেয়েছি কিনা, জিএসটিতে রেজাল্টের র্যাঙ্ক কত, চান্স পেলেও র্যাঙ্ক কত, স্টোরি সব কিছু নিয়ে আমি কমন কোশ্চেন পাচ্ছিলাম। সো এই ভিডিওটাতে আমি আমার জিএসটি রেজাল্ট, র্যাঙ্ক, স্টোরি সব কিছু শেয়ার করব। আর পুরো অ্যাডমিশন জার্নি একটা ভিডিওতে কভার আপ করা কখনোই সম্ভব না, কারণ আমি যদি পুরো অ্যাডমিশন জার্নি একটা ভিডিওতে কভার আপ করতে যাই, সেটার জন্য 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আমি মনে করি সেটা আমার জন্য বা তোমাদের জন্য কারোর জন্য খুব একটা ভালো হবে না। যদি তোমরা এক কথায় জানতে চাও যে আমি জিএসটিতে চান্স পেয়েছি কি পাইনি, উত্তর হচ্ছে আমি জিএসটিতে চান্স পেয়েছি। এখন তোমরা যদি পুরো স্টোরিটা শুনতে চাও তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখতে পারো, আর লাস্টে আমি র্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু মোটামুটি বলে দেব। সো এই স্টোরিটা বলার জন্য খুব বেশি একটা পেছনে না যাই, একটু পেছনে যাচ্ছি। আমি বাসায় আসি হচ্ছে জানুয়ারির 31 তারিখে। আসার পরের দিনই, ওই দিনই আসলে এইচএসটিউর রেজাল্ট দেয়। রেজাল্টে স্বাভাবিকভাবেই আমি আসলে টিকে নিই, এবং ওই দিনে ভাইয়া আমাকে জোর করে নার্সিংয়ের ফর্ম উঠিয়ে দিয়েছিল। ও, তার আগে বলে রাখি, জিএসটি হচ্ছে আমার 17তম এক্সাম। মানে বুঝতে পারছো যে কত দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, অনেক লম্বা একটা পথ আসলে। আর 16তম এক্সাম ছিল আমার নার্সিং এক্সাম, যেটাতে আমি আসলে চান্স পেয়েছি। নার্সিং এক্সামে আমি 630তম হয়েছি, আর জিএসটি ছিল হচ্ছে আমার 17তম এক্সাম। বাসায় আসার পরে খুব স্বাভাবিকভাবে আমি অনেক ভেঙে পড়েছিলাম, কারণ চারপাশ থেকে অনেক কথা শুনতে হতো। প্লাস আমার বাবা মার সাথেও আমার একটু মনোমালিন্য ছিল। এটা নিয়ে হয়তো বা আমি অন্য কোথাও একটু বলবো, এইখানে না বলি। বাসায় আসার পরে প্রত্যেকটা দিন রিলেটিভসরা ফোন দিত, আর ফোন দিয়ে 30-40 মিনিট যদি আমার সঙ্গে কথা বলতো, মানে ফোন দিয়ে সবার একটা কথাই ছিল, এত টাকা খরচ করলা, কোথাও চান্স পেলে না, অমুকের ছেলে মেয়ে তো এখানে চান্স পেলো, ওইখানে চান্স পেলো, তোমার কোথাও চান্স হলো না। স্বাভাবিকভাবেই একটা মানুষ জীবনে 2বার এইটুকু বয়সে চরম ব্যর্থতা দেখে গেছে, তো ওই মানুষের পক্ষে এতগুলো কথা হজম করা যে কী প্রকার কষ্টের তোমরা আশা করি বুঝতে পারছো। এই কথাগুলো শোনার পরে আমি প্রত্যেকটা দিন একটু একটু করে ভেঙে পড়তাম, এবং আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ও আমাকে প্রত্যেকদিন বলতো যে একটু পড়াশোনা কর, একটু পড়াশোনা করলেই চান্স পাবি জিএসটিতে। এটা খুব কঠিন একটা কিছু না, মানে ও অ্যাকচুয়ালি আমাকে ট্রাই করতো একটু মোটিভেট করার জন্য। কিন্তু আমি মোটিভেট জীবনেও হইতাম না, উল্টা আমি বলতাম যে আমি পড়াশোনা করবো না, আমার দ্বারা আর হচ্ছে না, বাসায় এত প্যারা প্রত্যেকটা দিন সহ্য করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমাকে বলতো যে তুই যদি পড়াশোনা না করিস, দেখবি যে পরবর্তীতে প্যারাটা আরও বাড়তেছে, কমতেছে না, বাট একটা জায়গায় যদি চান্স পাস দেখবি যে সব ঠিক হয়ে গেছে অলমোস্ট। তাও আমি যে পড়াশোনা করি এমনটা না, আমি একদমই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম। নার্সিং এক্সামটা আমি মোটামুটিভাবে না পড়ে এক্সাম দিতে চাই, এবং আল্লাহর রহমতে আমি ওইখানে চান্স পেয়ে গেছিলাম। এর পরবর্তীতে নার্সিং এক্সামের যেদিন রেজাল্ট দেয়, ওই দিন রাতের বেলা আমার মনে হচ্ছিল যে না, আমাকে দিয়েও কিছু হতে পারে, মানে আশা ছাড়াটা এত তাড়াতাড়ি উচিত হবে না। তো আমার ফ্রেন্ডও তখন বলে যে হ্যাঁ, আমি বলছিলাম তুই পারবি। ওর কথাগুলো আসলে আমাকে এত ইন্সপায়ার করতো। এর পরবর্তীতে আমি পড়াশোনা একটু পড়া শুরু করি, অল্প, প্রত্যেক দিন আসলে 1 ঘন্টা 2 ঘন্টা করে খাতা কলম দেখা শুরু করি। এর মধ্যে রোজা চলে আসে। এইবার আসি যে কেন এই কঠিন সময়ে আমি প্রত্যেক দিন, মানে প্রায় ম্যাক্সিমাম দিন ভিডিও আপলোড করতাম এটা নিয়ে। একদিন আমি কোনো কারণ ছাড়া আমার টেবিলের উপরে জাস্ট আমার ট্যাব রেখে ভিডিও অন করে অনেকগুলো ক্লিপ নিয়ে রাখছিলাম সারাদিনে। এটার ক্লিপ নিয়ে রাখার ওই দিন একটা মেন রিজন ছিল এরকম যে আমি যদি কখনো জিএসটিতে চান্স পাই, আমি আমার ভিডিওগুলো দেখবো যে এত কষ্টের সময় আমি কিভাবে পড়াশোনা করছি, বা বড় হয়েও ভিডিওগুলো দেখবো যে একটা পাবলিক অ্যাডমিশনের সিটের জন্য মানুষের জীবন ঠিক কই থেকে কই পৌঁছায়। এই জিনিসগুলোর জন্য আমি ভিডিও করে রাখছিলাম। ততদিনে আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা ছিল। আমি ওই দিন সবগুলো ভিডিও জাস্ট ক্লিপগুলো জাস্ট অ্যাড করে
ছেড়ে দিই, আপলোড করে দিই ইউটিউবে। দেখি যে রেসপন্স বেশ ভালো। পরের দিনও আমি মেমোরিজ জাস্ট রাখার জন্য ক্লিপ নিয়ে আপলোড করে দিই, এইটুকুই জাস্ট। আমার পার্সোনাল কোনো ফোন নেই, আমার জাস্ট একটা ট্যাব আছে এবং আমি সব ভিডিওগুলো ট্যাবে করি। আমি এখন যে ভিডিওটা করছি এটাও ট্যাবেই করছি, তাই খুব ভালো আসলে ক্যামেরা বা সাউন্ড কোয়ালিটি কোনোটা আসলে খুব বেশি একটা ভালো না। তো এইরকমভাবে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতে করতে দেখি যে আমি বেশ রেগুলারভাবে পড়াশোনা একটু শুরু করলাম। শুরুতে এক্সামগুলোতে সবাই জানতে চাইতো যে আমি কীরকম মার্কস পাচ্ছি। এখন বলি, শুরুর এক্সামগুলোতে আমি আসলে খুবই বাজে নাম্বার পাইতাম। 30-এ যদি এক্সাম দিই 17 পাইতাম, কোনো দিন 21 পাইতাম, কোনো দিন তো আমি 14ও পাইছি পরীক্ষায় 30-এ। এই জিনিসগুলো দেখে আমি ভেঙে পড়তাম না, আসলে একদমই ভেঙে পড়তাম না। কারণ আমার মনে হতো যে জিনিসগুলো আমার ভুল গেছে, যদি 30-এর মধ্যে 15টা হয় এবং 15টা যদি ভুল যায়, আমি মনে করতাম যে 15টা টাইপের ম্যাথ আমি আগে কখনো পড়িনি, এগুলো আমার শিখে যাওয়া উচিত। তাই ভুল গেলে আমি আর খুব বেশি একটা মানে আমার কষ্ট লাগতো না, কারণ এতদিন আসলে এত এক্সাম দিছি আর এত কষ্ট পাইছি যে কষ্ট পাওয়ার পরিমাণটাই কমে গেছে জীবন থেকে। এর পরবর্তীতে রোজার 15 থেকে 20 দিন আমি একটু ভালো মতো পড়াশোনা করি। এরপরে পড়াশোনাটা আমি আবার বাদ দিই। কী কারণে বাদ দিই আমি জানি না। সেম মানে বাসায় প্যারা আমি খেতে খেতে আমার পড়াশোনা করার জিনিসটা খুব খারাপ লাগতো পড়াশোনা করতে তখন। এরপরে ঈদ চলে যায়। ঈদের পরে আর 10 দিন আছে জিএসটি এক্সামের, খুব সম্ভবত এরকম। তখন আমার মাথায় আবার চিন্তা চলে আসে যে কি করব। আমি তো মানে হেলা অবহেলা করে রিভিশন দিইনি, কিচ্ছু করিনি। এদিকে সবার অলমোস্ট রিভিশন শেষ, মানে সবাই এক্সাম দেওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে, মডেল টেস্ট দেওয়ার জন্য। আর এদিকে আমি রিভিশনই দিয়ে উঠতে পারিনি, তাহলে আমি কি করব, কিভাবে কি করব। তো 10 দিনের মধ্যে আমি আবার 2 দিন খালি রুটিন বানাইতে নষ্ট করি। মানে আমার হাতে আর 8 দিন মাত্র আছে। এর মধ্যে হচ্ছে পেজের হচ্ছে রুটিন পাবলিশ করে দেয়, সব কিছু করে দেয়। আমি 2 দিন প্রত্যেকটা দিন খাতা কলম নিতাম আর জাস্ট হচ্ছে রাফলি মানে দেখতাম যে কয়টা আমার চ্যাপ্টার বাকি আছে, কয়টা কিভাবে করলে শেষ হবে। পর্যায়ে এসে আমার ছোট বোন অলরেডি বলছে যে তুই আর জীবনে কোনো রুটিন বানাস না, কারণ তুই কোনো একটা দিন একটা রুটিনও এক্সিকিউট করতে পারিস না, সবগুলোই কাটাকুটি করিস। লাস্টে আমি আর কোনো রুটিন বানাইনি। আমি জাস্ট মানে মোটামুটি একটা জাস্ট রাফ আইডিয়া নিয়ে রাখছিলাম যে এই দিন এটা পড়বো, এইগুলা সাবজেক্ট শেষ করে আমি জাস্ট এক্সাম হলে ঢুকবো। আমার মেন প্রায়োরিটি ছিল যে কোশ্চেন ব্যাংক আর হচ্ছে একটু স্লাইডের যে জিনিসপত্রগুলো আছে এগুলো দেখে এক্সাম হলে ঢোকা। আমি এর বেশি আর একটা জিনিসও দেখবো না, বই আমি আর দেখতেও চাই না। আমি মানে মোটামুটি নিজেকে এই একটা জিনিস বুঝাইছিলাম যে কোশ্চেন ব্যাংকটা শুধু দেখে যাইতে হবে, এর বেশি আর কিছুই না। রিভিশনের শুরুতে আমি বায়োলজি কভার করি, কারণ বায়োলজিটা আমার স্ট্রং পয়েন্ট, এটা আমি আগেও বলেছিলাম, ওইটা আমি একটু ভালো পারি। সো ওইটা আমি একটু কভার করছিলাম। দেন ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আমি দেখে যেতে পারিনি। সেকেন্ড পেপার আমি পরীক্ষার আগের দিন শুধুমাত্র অল্প একটু মানে আমি বলি আমি কিভাবে দেখছি। একটা অধ্যায় আছে না যে আধুনিক পদার্থ বিজ্ঞান, কিরকম আমার অধ্যায়টার নাম মনে আসতেছে, আচ্ছা যাই হোক, যদি একটা এরকম ম্যাথ ছিল না যে আলোর গতি অর্ধেক হইলে ওই জিনিসের ভর কত বা দৈর্ঘ্য কত, √3/2। আমি জাস্ট এই জিনিসগুলো খালি দেখে গেছি, পড়েও যায়নি। সেমিকন্ডাক্টর পড়ে যায়নি, আগে যেটুকু করা ছিল এইটুকুর বেসিক নিয়ে পরীক্ষার হলে আমি দৌড় মারছি। বাংলা আমি এখানে যে কি পরিমাণ মানে উল্টাপাল্টা একটা কাজ করছি এটা বলি। বাংলা আমি ধরে রাখছিলাম যে বাংলা আমি 2 দিন দেখব, কিন্তু কোনো দিনই আমার বাংলার দেখা হতো না। বাংলা না দেখে আমি করতাম কি, ওই রিপিটেডভাবে ফিজিক্সই করতাম, নাহলে বায়োলজি করতাম। বাংলা আমি আর একদমই দেখার সময় পাইনি। পরীক্ষার 2 দিন আগে আমি বসে থেকে বাংলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কি ভুলটাই না করছি, বাংলা আমি আগে কেন দেখিনি। শুধুমাত্র এই জিনিসটার উপর ভরসা করে আমি বাংলা দেখিনি যে বাংলা আমার মোটামুটি একটা ভালো বেসিক আছে, এইটা দিয়ে আমি উতরাই দিয়ে আসবো। স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয়েছে যে জিএসটি আর কতই বা বাংলা কঠিন করবে, ফিজিক্স কেমিস্ট্রি জানা একটা স্টুডেন্টের জন্য। আগের বছরের কোশ্চেনগুলোও তো দেখছি। আমি মোটামুটি এই আশা নিয়ে পরীক্ষার হলে চলে গেছি। এবার আসি যে পরীক্ষার আগের কাহিনী এইটুকুনি। আমার বাসা থেকে আমার এক্সাম হলে যেতে বেশ ভালোই সময় লাগে।
আচ্ছা, এটা বলার আগে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এক্সামের মার্কস, যেটা নিয়ে সবার এত বেশি টেনশন থাকে যে এক্সামের মার্কস কেমন হলে চান্স পাওয়া যায় বা না যায়, এসব কিছু নিয়ে। আমি যখন পিএইচ এর শুরুর এক্সামটা দিই, ওই এক্সামে আমি মার্কস পাই হচ্ছে 51, 100-র মধ্যে। মানে বুঝতে পারছো কি পরিমাণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা বলার বাহিরে। ওই এক্সামের র্যাঙ্ক দেখি যে হচ্ছে 2.9K। সেকেন্ড এক্সাম দিই, সেকেন্ড এক্সামে মার্ক আসে হচ্ছে 49, 100-র মধ্যে। আমি কোনো এক্সাম দেওয়ার পরে মার্ক দেখে খুব একটা হতাশ হতাম না, কারণ আমি একটা ভিডিও দেখছিলাম একটা আপুর, ওই আপুটা বলছিলেন যে উনি ওনার লাস্ট এক্সামে 50 পেয়েছিলেন, তাও উনি চান্স পেয়েছিলেন। ওই ভিডিওটা আমার যখনই মার্কস খারাপ আসতো, তখন আমি শুধু ওই একটা আপুর কথা মনে করতাম যে আপু বলছিলেন যে ওনার লাস্ট এক্সামে 50 আসছিল, কিন্তু এক্সাম হলে যে ওনার মার্কস বেড়ে গেছে। তো আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমার এখানে যেমনই মার্কস আসুক, তুমি জাস্ট আমার এক্সাম হলে মার্কটা শুধু বেশি করে দিও। এক্সাম দেওয়ার পরে আমি আগে কখনো না খুব দেখতাম না যে কি কি ভুল করছি, কেন করছি, খুব একটা দেখতাম না। কিন্তু পেজে 6টা এক্সাম হয়েছিল, 6টা এক্সামের প্রত্যেকটা এক্সামে আমার যেগুলো যেগুলো ভুল হতো, আমি প্রত্যেকটা এক্সাম দেখতাম যে এটা ভুল হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু আলাদা আলাদা করে দেখতাম যে আমার কি কি ভুল হয়েছে। প্রত্যেকটা দিন আমার একটা কাজে থাকতো শুধু ভুলগুলো দেখা। এবং আমি প্রত্যেকদিন সকালে মনে করতাম যে আজকে আমি 16-17 ঘন্টা পড়বো, 10 দিন আমি প্রত্যেকদিন 16-17 ঘন্টা পড়ে ফাটাই ফেলবো। ট্রাস্ট মি, আমি একটা দিনও 16-17 ঘন্টা পড়তে পারিনি। প্রত্যেক দিন আমি খুব বেশি জোর হলে মাত্র 6 থেকে 7 ঘন্টা পড়ছি, বা কোনো কোনো দিন হয়তো 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়ছি। জাস্ট কোশ্চেন ব্যাংক নিয়ে বসে থাকতাম, দেখতাম, এই করতাম। কোনো কোনো দিন হয়তো সেটাও ভালো মতো হতো না, এই আর কি। এবার আসি যে নেক্সট আরেকটা প্ল্যাটফর্মে আমি এক্সাম দিয়েছিলাম, ওইটা হচ্ছে আমি চর্চাতে এক্সাম দিয়েছিলাম। এখানে খুব সম্ভবত 3টা কি 4টার মতো এক্সাম হয়েছিল, বা 5টা, আমার আসলে খুব একটা খেয়াল হচ্ছে না। প্রত্যেকটা এক্সামে আমি 51 বা 52 বা 53 পাইতাম। আমি বেশ অবাক হতাম যে একটা মানুষ প্রত্যেকটা দিন একটা সেম রেঞ্জে কেমনে নাম্বার পেতে পারে। মানে নাম্বার হয় একটু বাড়ার কথা বা কমার কথা, আমি প্রত্যেকটা দিন এই সেম রেঞ্জে নাম্বার পাইতাম। আম, এই এই এক্সামের মার্কস দেখে আমি খুব একটা বেশি হতাশ হতাম না, কারণ হতাশ হওয়ার মতো কি বাচ্ছিল আসলে, 16টা এক্সাম দেওয়ার পরে কি হতাশ হব। এরপরে আসি হচ্ছে এক্সাম ডে নিয়ে। এক্সাম দিনের আমি 2 দিন আগে আমাকে যেতে হতো, কারণ আমার সেন্টারটা একটু বেশ দূরেই। আমি ঠিক করেছিলাম যে বাসা থেকে আগের দিন যে একটা আপুর কাছে থাকবো, দেন ওইখান থেকে হচ্ছে বাসে করে এক্সাম দিতে যাব। আগের দিনে রাতের বেলা পেইজের আরেকটা এক্সাম ছিল, যেটা ষষ্ঠ এক্সাম, ওইটা রাতের বেলা ওইটা দিতে বসি। ওই দিন রাতের বেলা আমি নিজেকে বলি যে ধরো এটা তোমার মেন এক্সাম, মাথা ঠান্ডা করে এক্সাম দাও, যেটা যেটা দাগাবা সেটাই দাগাবা, ভুল একটা কিছুও দাগাবা না। লাস্ট এক্সামটাতে আমি একমাত্র 64.75 পাই। এই এক্সামটা দেওয়ার পরে আমি বেশ খুশি ছিলাম যে ও আমি 64.75 পাইছি, কিছুটা হলেও তো উন্নতি হয়েছে। এরপরে যখন ফেসবুকে ঢুকি, থ্রেডসে ঢুকি, ওই এক্সামে দেখি সবাই 81 পাইছে, সবাই 75-80 পাইছে। মানে যে 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 আনন্দটা আমার হচ্ছিল যে যাক আমি একটু হলেও ভালো পাইছি, ওইটা আমার গায়েব হয়ে যায়। ঠিক সাথে সাথে আবার নিজেকে বোঝাই যে দেখো এটাতে আসলে এত টেনশন করার কিছু নেই, যা দিছো আলহামদুলিল্লাহ ভালো দিছো, ঘুমায় যাও এখন। কারণ পরের দিন আমার এক্সাম ছিল, এবং পরের দিন বাস টাইম ছিল হচ্ছে 6:30টার দিকে। আমি কোনো এক্সামের আগে ঘুমাইতে পারি না, কিন্তু আল্লাহর রহমতে আমি জিএসটি এক্সামের আগে 12:30টার দিন ওই দিন ঘুমাই গেছি রাতের বেলা, এবং পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে এক্সাম দিতে গেছি। বাসে আমার একটা মেন প্রবলেম হচ্ছে আমার মোশন সিকনেসের একটা প্রবলেম আছে, মানে বাসে ওঠার সাথে সাথে আমার অবস্থা শেষ হয়ে যায়। আমার সামনে একজন মেয়ে ছিল, ওর অবস্থা খারাপ দেখে, ওইটা দেখে আমার মাথাও তখন ঘোরা শুরু করে, এবং আমি পুরোটা সময় বাসের জানালার সাইডে জাস্ট মুখ বের করে হাওয়া খাচ্ছিলাম যে আল্লাহ কোনোভাবে আমাকে পরীক্ষার হল পর্যন্ত ভালো মতো নিয়ে যাওয়া। এবং পরীক্ষার হল অব্দি যাই। নামার পরে আমি জানি না আমার সিট আসলে ওটা কই পড়ছে, আশেপাশে একটা খাবারের দোকানও নাই, সামান্য পরোটার দোকান সেটা পর্যন্ত নাই।
বাস থেকে নেমে আমি চিপস আইসক্রিম এইসব হাবিজাবি জিনিসপত্র খেতে থাকি। আর মানে অনেক কিছু তখন মাথার মধ্যে ঘুরছিল আর ঘুরছিল। এরপরে এক্সাম দিতে যাই। এক্সাম হলে যাওয়ার পরে আমি দেখি ওইখানে হচ্ছে আমার দুই একটা ক্লাসমেট, স্কুলের ক্লাসমেটকে পাই। ওদের সঙ্গেও কথাবার্তা হচ্ছিল ভালোই। এরপরে তো এক্সাম দিতে বসে যাই। এরপরে হচ্ছে খাতা দেয়। খাতা দেওয়ার পরে আমার আমার কাছে যখন কোশ্চেনটা আসে তখন আমি জাস্ট প্রত্যেকটাতে চেক করছিলাম যে সবগুলোতে 25টা করে আছে কিনা। এরপরে দাগানো শুরু করে দিই। আমি অলরেডি বাসা থেকে ঠিক করে গেছিলাম যে আমি কখন কোনটা দাগাবো। আমি শুরুতে বায়োলজি দাগানোর প্ল্যান নিয়েছিলাম, সেকেন্ডে হচ্ছে বাংলা, দেন ফিজিক্স কেমিস্ট্রি এভাবে আঁকবো বলে ভাবছিলাম। সো শুরুতে যখন বায়োলজিতে আমি হাত দিই দেখি যে হচ্ছে সবগুলো কোশ্চেন একটার পর একটা পারতেছি এইভাবে আসতেছিল, এবং এর মধ্যে দেখি যে কয়েকটা কোশ্চেন হচ্ছে সিলেবাসের বাইরে। যেমন একটা কোশ্চেন ছিল না এরকম পার্থোজেনেসিসের একটা কি জানি একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আমি জীবনে চোখেও দেখিনি, ওটা স্কিপ করে গেছি। এরকম করে হচ্ছে যে 5টা সিলেবাসের বাইরে ছিল আমি সবগুলোই স্কিপ করে গেছি, কারণ 5টা আমি একদমই জানি না। এরপরে বাংলাতে হাত দিই। এইবার আসলে আসে আমার মেইন শক খাওয়ার পয়েন্টটা। আমি জানতামও যে যেহেতু ইবি কোশ্চেন করতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলা একটু প্যাটার্নটা একটু স্লাইটলি চেঞ্জ হতে পারে। আমি বলছি না যে খুব চেঞ্জ হয়েছে বা খুব হার্ড হয়েছে, বাট স্লাইটলি চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা থাকে, এবং তাই হয়েছে। প্রথম 2 কোশ্চেনের পরে যেটা দেখলাম সেটা হচ্ছে আল মাহমুদের কোন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি হয়েছে, যেটা আমি কোনোদিনও পড়িনি আজ পর্যন্ত। ঠিক আছে। এবং জিএসটি এক্সামের বাংলাতে একটা যদি তোমরা কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা যে ফার্স্ট পেপার থেকে ওরা খুব কোশ্চেন করে, মানে কোশ্চেনের পার্সেন্ট কোশ্চেনই হচ্ছে ফার্স্ট পেপার থেকে থাকে, এবং বাকি সংখ্যক কোশ্চেনগুলো হচ্ছে সেকেন্ড পেপার থেকে থাকে। শব্দার্থ কিন্তু খুব একটা বেশি যে আসে, লাস্ট 4-5 বছরের শব্দার্থ আসেনি বললেই চলে, কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করার সময় কোন জায়গা থেকে আসছে না আসছে সবগুলো আমি কোশ্চেন ব্যাংকের সাইডে লিখে রাখতাম। পরে যে দেখি যে 2টা শব্দার্থ থেকে আসছে, 2টাই আমি জানি না। এরকম করে বাংলা দাগালাম। বাংলাটা আমার কাছে বেশ হিজিবিজি বলে মনে হয়েছে। বাংলা প্রথম রাউন্ডে মোটামুটি আমি হচ্ছে 13-14টা বা 15টার মতো দাগাই। এরপরে ফিজিক্সে আসি, দেন হচ্ছে কেমিস্ট্রিতে আসি। ফিজিক্সে আমি কিরকম ভুল করছি এবার আমি বলি। লিফটের একটা ম্যাথ ছিল না, ওইটা আমি পুরোটা ঠিক করে গেছি। 2বার আমি ম্যাথ করছি, এটা সোজা একটা ম্যাথ, সবাই মানে মোটামুটি জানো যে কিভাবে ম্যাথটা হয়। আমি একটা বোকার বোকা কাঁথার কথা কি করছি, দশমিকটা যে উঠায় দিতে হবে, শূন্যটা যে বাদ যাবে এইটা করিনি। তো ওইটার উত্তর ছিল হচ্ছে 572 নিউটন। যেহেতু আমি দশমিক না ধরে করেছি স্বাভাবিকভাবে আমার উত্তর আসছে হচ্ছে 5720 নিউটন। পরীক্ষার হলে এত প্রেসারে আমার মাথা একবারও কাজ করেনি যে 572 আর 5720 একটা শূন্য কেটে দিলেই তো ওটা হয়। আমি কি করছি, কোনোটি না বলে দাগাই দিয়ে চলে এসেছি। এটা একটা ভুল। এগুলো হয় হচ্ছে যখন অতিরিক্ত প্রেসারে থাকা হয় তখন। এরপরে যখন 30 মিনিট চলে গেছে এক্সামে, তখন দেখি যে আমি মাত্র 41 থেকে 42টা দাগাইছি। তখন আমার মাথা খারাপ হয়ে গেছে যে এখনো চান্স পাইতে গেলে আমাকে বেশ ভালো দাগাতে হবে। এর পরবর্তীতে আমি হচ্ছে 1 থেকে 2 মিনিট একটু পজ নিয়ে ভাবছিলাম যে কোশ্চেনটা আসলে কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইমও এক্সাম দিছি, ফার্স্ট টাইম এক্সাম আমি বেশ রিল্যাক্সে দিছি। ওইবার তো আমি ভালো মতো পড়াশোনাই করিনি, তাও আমি এত রিল্যাক্সে এক্সাম দিছি জিএসটিটা। কিন্তু এইবার আমি মোটামুটি পড়াশোনা করছি, এক্সাম দিছি, কিন্তু আমার কাছে এই কোশ্চেন কোনোভাবেই সহজ বলে মনে হচ্ছে না। আমি বুঝলাম যে কাটমার্ক কমতে পারে, একটু হলেও কাটমার্ক কমবে। তাই আমি তখন ভাবছিলাম যে ঠিক আছে, উড়াধুরা দাগানোর আগে একটু ভেবে চিনতে দাগাই, একটু 50-50 বা 80-20% এরকম সিওরিটি যে জিনিসগুলোতে আছে ওইগুলো দাগাই, একটু ভেবে চিনতে দাগাই, এত তাড়াহুড়া করার দরকার নেই। আধা ঘন্টা তো আমার হাতে এখনো আছে। এরপরে বায়োলজিতে আবার হাত দিই, এবার রিভার্সে আবার যাই, বায়োলজিতে আবার হাত দিই। বায়োলজি সব মিলাই 20টা দাগাই। বায়োলজিতে আমার একটা ভুল গেছিল, সেটা হচ্ছে পুষ্পপট কই থাকে, ওইটা আমি জবা দাগে এসেছিলাম, বাট অ্যান্সার হবে হচ্ছে ওইটার পেঁয়াজ। আমি জানতামই না এই জিনিস আসলে। তারপরে বাংলাও মোটামুটি দাগায়। এরপরে সময় মোটামুটি শেষ হয়ে যাচ্ছিল, আর
আমার পেছনে একজন ম্যাডাম দাঁড়িয়েছিলেন। উনার দাঁড়িয়ে থাকা দেখে আমার আসলে বেশ ভালোই মানে ভয় লাগতেছিল। উনি বারবার এসে আমার কাছে দাঁড়াচ্ছিলেন, আর আমার সিটটাও পড়ছে একদম পেছনের বেঞ্চে। পুরো মানে দাঁড়ানোটা আসলে স্বাভাবিক বলা যায়। ম্যাডামটা আমাকে পরীক্ষার মধ্যে এসে একবার জিজ্ঞেস করছিলেন যে, তোমার পরীক্ষা কেমন হচ্ছে, পরীক্ষা কি ভালো দিছো? তো আমি তখন ওনাকে বললাম যে, ম্যাডাম ভালো হয়েছে, বাট আমার আসলে কোশ্চেনটা একটু মনে হয়েছে কঠিন। এই পর্যন্তই শেষ। উনি যখন আমার খাতা সাইন করতে আসছেন তখন আসলে ওনার সাথে আমার এইটুকুই কথা হয়েছে। এরপরে আমি অতিরিক্ত প্রেশারে লাস্ট যখন 15 মিনিট বাকি, তখন ফিজিক্সে আমি একটা বেশ ভালো ভুল করে বসি। একটা ম্যাথ, যেটা পুরোপুরি হচ্ছে স্লাইডের ম্যাথ, কুয়েটের একটা ম্যাথ ছিল ওইটা। ওইটা যখন আমি স্লাইডে ম্যাথ করতে গেছিলাম পর্যাবৃত্ত গতি, তখন মনে হচ্ছিল যে এই ম্যাথগুলোও দিবে, সর্বোচ্চ ত্বরণ আর সর্বোচ্চ বেগ ইকুয়াল করে যে কৌণিক কম্পাঙ্ক বা কিছু কিছু একটা বের করতে হয় এরকম। আমি কি কাজ করছি অতিরিক্ত টেনশনে, 16/24 ছিল, একটাকে আমি 2 দিয়ে কাটছি, একটাকে আমি 3 দিয়ে কাটছি, দিয়ে অদ্ভুত একটা উত্তর বের করে দিয়ে চলে এসেছি। অথচ পুরো ম্যাথটা আমি ঠিক করছি, কিন্তু ওই যে কাটাকাটিতে ভুল, এটা গেল একটা জানাশোনা ভুল। তো এভাবে সব মিলাই আমি লাস্টে যে কতগুলো দাগাইছিলাম এইটা পর্যন্ত আমি গুলিনি, কারণ লাস্টে আমি কয়েকটা 50-50 দিছিলাম অনেস্টলি। এই 3টা 50-50-র মধ্যে 2টা ঠিক ছিল আর একটা ভুল ছিল। তাই লাস্ট অব্দি যে কতগুলো আমি দাগিয়েছি আমি আসলে গুনেই আসতে পারিনি। পরীক্ষা দিয়ে বের হলাম। বের হওয়ার পরে আমার মনে হচ্ছিল যে হবে না, আসলে চান্স সম্ভব না, অনেকগুলো আসলে ভুল যেতে পারে। বের হয়ে আসার পরে আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, ওদেরকে বলি যে চান্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাসে আস্তে আস্তে সলভগুলো দেখছিলাম, জয়গুলি থেকে শুরু করে সবার সলভ অলরেডি চলে আসছে, সবার সলভ দেখছিলাম আর করছিলাম। আর আমি যখন রাস্তায়, তখনই আমি বুঝতে পারছি যে আমি পরীক্ষার হলে কোন 2টা জিনিস, জানাশোনা 2টা জিনিস ভুল করে এসেছি। সারাটা রাস্তা আসছিলাম আর ভাবছিলাম যে লাস্ট পাবলিক এক্সাম ছিল, এটাতেও হলো না, শেষ অবধি বাসায় হাতে পায়ে ধরেও যদি প্রাইভেটে পড়ানো রাজি করানো যায়, যাবে কিনা আমি আসলে শিওর না। এবং গেলেও আমার বাবা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি ওভাবে পড়তে দিতে ইচ্ছুক না, কিন্তু আমার বাসার এক অংশ একটু সাপোর্ট করে আর এক অংশ আবার সাপোর্ট করে না, এটা আসলে আরেকটা টপিক, বাদই দেই ওইটা। এরপরে আমি আস্তে আস্তে মিলাই দেখলাম যে আমার হচ্ছে সব মিলাই মানে সব কেটে কুটে আমি মানে কতগুলো আঁকাইছিলাম এটা তো মনে নেই, বাট আমি আসলে একটা সংখ্যা আন্দাজ করে নিয়েছিলাম যে কয়টায় আঁকাইতে পারি হয়তোবা। তো আমি ধরে নিয়েছিলাম যে 51.25 আসবে। বাসায় আসার পরে আরো অনেকগুলো সলভ মিলাই, উদ্ভাস থেকে শুরু করে সবগুলো সলভ মিলাই, এবং ততক্ষণে আমি বুঝিও যে কতগুলো আমি আসলে দাগাইছি। সব সলভগুলো মিলে অ্যান্সার আসে হচ্ছে 51.25। কিন্তু কিন্তু পিএইচ এর সলভ আলাদা ছিল, ওদের 2-3টা অ্যান্সার একদমই আলাদা ছিল। আমি যদি ওদের অ্যান্সার ধরি তাহলে আমার মার্ক দাঁড়ায় হচ্ছে 52.25, এরকম মার্ক আসে। এর পরবর্তীতে এতগুলো এক্সামের মানে সবার আসলে সলভ দেখার পরেও আমার মনে হচ্ছিল যে আমার আসলে হবে না, কারণ সবাই কমেন্ট বক্সের নিচে এসে জিজ্ঞেস করতো, ভাইয়া আমার 58টা হয়েছে, আমি কি চান্স পাবো, আমার 62টা হয়েছে, আমি কি চান্স পাবো। এত কিছু দেখার পরে আমার আসলে মনে হয়েছে যে না, আমার চান্স হবে না, আমি আর রেজাল্টের জন্য অপেক্ষা না করি। আমি আর রেজাল্টের জন্য আসলে অপেক্ষা করিনি। শুধু আমার ওই ফ্রেন্ডটা যেটা ছিল, ওই আমাকে বারবার বলতো যে দেখিস এইবার আসলে এত কম নাম্বারেও চান্স হবে, কোনো সমস্যা নেই, আর নেই। এদিকে যারা অলরেডি ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেছে ওরা আমাকে বারবার বলতেছিল এবার এই কোশ্চেন অনেক সহজ হয়েছে, আমরা যদি এক্সাম দিতাম তাহলে এই কোশ্চেনে আমরা অনেক ভালো নাম্বার তুলে আসতাম। আমি ওদেরকে বলতেছিলাম যে হয়তো বা তুলতে, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন এক্সাম হলে কঠিন লাগে, বাহিরে বের হলে সব কোশ্চেন সহজ লাগে। এর কারণ হচ্ছে তখন ঠান্ডা মাথায় ভাবা হয়। এর পরবর্তীতে রেজাল্টের দিন আমি আর আমার ফ্রেন্ড কথা বলতেছিলাম, হঠাৎ করে ওই আমাকে বলে কি যে তোর চান্স হয়েছে, আমি তোকে বলছিলাম তুই চান্স পাবি। আমি তো অবাক যে যেই এক্সাম আমি উইদাউট এক্সপেকটেশন দিয়ে এসেছি ওই এক্সামে আমি চান্স পেয়েছি কেমনে কি। তখন আমি ওকে বলি যে না তুই মিথ্যা বলতেছিস, অসম্ভব, আমি চান্স পাবোই না কোনোভাবে। ও তখন আমাকে স্ক্রিনশট দেয়, অ্যান্ড ওইটা দেখার পরে আমি মানে খুব খুশি ছিলাম যে ঠিক আছে চান্স পাইছি, ফাইনালি একটা পাবলিক ইউনিভার্সিটি হয়তো বা পাবো।
অনেস্টলি প্রাইভেট সরি পাবলিক ইউনিভার্সিটি আহামরি কিছু না। এটা না অনেকের কাছে হচ্ছে একটা সার্ভাইভাল মেথড, জাস্ট চারপাশের মানুষের হাতের কথাবার্তাগুলো থেকে বেঁচে থাকার জন্য, আর কিচ্ছু না। আচ্ছা, এবার আসি যে আমার র্যাঙ্ক কত। আমার র্যাঙ্ক অনেক পেছনে, অনেক পেছনে। আমার র্যাঙ্ক হচ্ছে 5K। এটাই আমার র্যাঙ্ক আসলে। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস, যে জিএসটি অ্যাডমিশনের নাম্বার নিয়ে গরমিল, আমার নাম্বার কি আসলে 51.25 আসছে? প্রত্যেকটা সাবজেক্টে যে ইন্ডিভিজুয়াল নাম্বার, এখানে আসলে আমি দেখতেছি আমার নাম্বার কই জানি থেকে গায়েব হয়ে গেছে। যেমন বায়োলজিতে আমি 20টা দাগাইছি, আমার জাস্ট একটাই ভুল গেছে, পুষ্পপটের ওইটা। এখন প্রশ্ন আসতে পারে হয়তোবা আমি সিরিয়াল মিস্টেক করছি বা এমন কিছু। না, এমনটা হওয়া সম্ভব না, কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন বায়োলজি আমি আঁকানোর সময় এতটা টাইম নিয়ে আঁকাইছি, টাইম বলতে গেলে আমি প্রত্যেকটা দেখে দেখে আঁকাইছি। আমি জানি না ওইখানে আমার কি করে 17.25 নাম্বার আসছে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাংলাতে আমি আমি পেজ আর সলভ বাদই দিলাম, যদি আমি উদ্ভাস আর জয়কলির সলভই ধরি তাও আমার নাম্বার আসে হচ্ছে 15। সব বাদ দিয়ে আমি ওইখানে নাম্বার পাইছি হচ্ছে 12.5-র মতো। আমি জানি না নাম্বার কিভাবে কাউন্ট হয় বা কিভাবে তারা নাম্বার, মানে এরকম বাদ টাদ দিয়ে নাম্বার দেয়, আমার আসলে জানা নেই। আমার মোট নাম্বার হচ্ছে 46.